হুম, আচ্ছা। তো এখানে যে কোনো ফাইল সাবমিশন হবে এই জায়গাতে, সাবমিশনের জন্য পিডিএফ ফাইল ইউজ করতে হবে অলওয়েজ। আর একটাই রুল, সেটা হচ্ছে যে ফাইল নেমটা সাবমিট করবেন সেই ফাইলের নেমটা হইতে হবে হচ্ছে আপনি যেই জন্য সেটা সাবমিট করতেছেন সেই নাম। ধরুন ল্যাব রিপোর্ট 5 এর জন্য সাবমিট করতেছেন, তাহলে ফাইল নেম হবে ল্যাব রিপোর্ট 5.pdf। আপনি থিওরি অ্যাসাইনমেন্ট জমা দিতেছেন, তাহলে হয়তো ফাইলটার নাম হবে হচ্ছে ফাইনাল টার্ম থিওরি অ্যাসাইনমেন্ট ডট পিডিএফ। ঠিক আছে, এটা মেক শিওর করবেন। এটা যদি এইটা ঠিক মতো না থাকলে ওইটা কাউন্ট হবে না। অ্যাজ লং অ্যাজ কম্পোনেন্টের নাম কি এটা বুঝে না যাবে, সেই পেপার গ্রেড হবে না। সো এটা মেক শিওর করবেন যে কম্পোনেন্টের নামটা ঠিক মতো দিচ্ছেন, ফাইল নেমটা ঠিক মতো রাখতেছেন। ওকে, ওই নোটিসে কোনো কনফিউশন? স্যার একটা আবার বলবেন, আমার নেটে প্রবলেম হচ্ছিল, ভালোভাবে কথাটা বুঝি নাই। হ্যাঁ, নোটিশটা পড়েন, নোটিশটা পড়ে দেখেন, না বুঝলে জিজ্ঞাসা করেন। ক্লাসেই তো নোটিশটা দেওয়া আছে, চেক করেন, না বুঝলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, নোটিশটা হচ্ছে এরকম, দেয়ার উইল বি এ কম্পোনেন্ট নেমড সাবমিশন। সাবমিশন নামে হোপফুলি একটা কম্পোনেন্ট দেখা যাবে ভিউজে, সেখানেই সব পেপার সাবমিট করবেন। যেহেতু এর আগের বার মিড টার্মে দেখলাম যে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টের আন্ডারে সাবমিট করে রাখছেন ধরেন ল্যাব রিপোর্ট, আবার ল্যাব রিপোর্টের মধ্যে সাবমিট করে রাখছেন হচ্ছে এক্সাম। তো সেই ভুল, সেই ঝামেলা যেন না হয় এই জন্য সাবমিশন নামে এক জায়গাতে সব পেপার সাবমিট করবেন, ইন্ডিভিজুয়াল সব পেপার। বাট যেহেতু এক জায়গাতে সব পেপার সাবমিট করতেছেন, সো আপনার আইডি দেখা যাবে, কিন্তু এটা তো বোঝা যাবে না যে এটা আপনি আসলে কি পেপার সাবমিট করতেছেন, কি জন্য সাবমিট করতেছেন। সো সেটা ক্লিয়ার করার জন্য অবশ্যই যেটা করবেন, ফাইল নেমটা কম্পোনেন্ট নামের সাথে সেম হবে। অর্থাৎ আপনি যদি সাবমিট করেন ল্যাব রিপোর্ট 5, তাহলে ফাইলের নামটা হওয়া উচিত ল্যাব রিপোর্ট 5.pdf। যদি আপনি ফাইনাল টার্মের জন্য অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন সেই ক্ষেত্রে তাহলে ফাইলটার নাম হবে ফাইনাল টার্ম থিওরি অ্যাসাইনমেন্ট ডট পিডিএফ। ওকে, কম্পোনেন্টের নামের সাথে দেখবেন প্রত্যেকটা এই ধরনের নোটিশ যখন দেওয়া হবে, ধরুন অ্যাসাইনমেন্টের জন্য নিশ্চয়ই অ্যাসাইনমেন্টের নোটিসেই অ্যাসাইনমেন্টের একটা নাম থাকবে, তো সেই নামটাই রাখবেন, তাহলেই চলবে। ওকে স্যার, আমরা আমরা ডেডলাইন তো আমাদের ওই এক্সেল শিটে পেয়ে যাবো স্যার, অনলাইন এক্সেল শিটে। ডেডলাইন এক্সেল শিটে দিয়ে দিব আমি। আমার কাছে আমার যেটা মনে হয় যে আমি হচ্ছে আসলে একটা ওভারঅল ডেডলাইন দিয়ে দিব এবার, যে সব ধরনের সাবমিশনের জন্য ডেডলাইন পসিবলি হচ্ছে, দেখি একটু ক্যালেন্ডারটা, পসিবলি ধরেন যে ডিসেম্বর 27 এরকম একটা ডেডলাইন দিয়ে দিব। সেই ডেডলাইনের মধ্যে সব পেপার সাবমিট করব। কোনো ধরনের কোনো ইমেল সাবমিশন অ্যাকসেপ্টেবল না, নো ইমেল সাবমিশন। সব সাবমিশন ডিসেম্বর 27 হবে। এখন আপনি যদি বাচ্চাদের মতো আপনারা যদি বসে থাকেন 26 তারিখ পর্যন্ত, যে 26 তারিখ রাতের বেলা হচ্ছে আমি একদম সব করে উল্টায় ফেলে সব শেষ করে 27 তারিখে জমা দিয়ে দিব, তাহলে সেটা আপনার পার্সোনাল বিষয়। বাট আমাকে 26 তারিখ এসে আমাকে যদি কেউ কোনো মেসেজ দেন যে আমার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, ইন্টারনেট চলে গেছে, আমি সাবমিট করতে পারতেছি না, দ্যাট উইল নট বি অ্যান অ্যাকসেপ্টেবল এক্সকিউজ। কারণ আমি তো 26 তারিখ পর্যন্ত তো আমি আপনাকে বেঁধে রাখতেছি না। যে ল্যাব রিপোর্ট আপনার হয়ে গেছে আপনি কালকে সাবমিট করে দিন, তাই না? সো 26 তারিখে আপনার ইন্টারনেট নাই, 26 তারিখে কারেন্ট নাই, সেটা 27 তারিখের জন্য কোনো ইস্যু না। সো নো এক্সকিউজ, নো ইমেল সাবমিশন উইল বি অ্যালাউড। এবার ইমেল সাবমিশন পেয়ে আমি বিরক্ত হয়ে গেছি। ভিউজে তো আমার কষ্ট করে এত লিঙ্ক ক্রিয়েটের দরকার নেই। আমার যদি ওই ইমেল ঘেটে ঘেটে যদি বের করতে হয় যে কে কবে কোন সাবমিশন করছিল, তাও আবার ইমেলের মধ্যে নাই নাম ধাম, ইমেলের মধ্যে বোঝা যায় না এটা কোন ফাইল। ইমেলের যে ইমেল আইডি থেকে করা হয় ইমেল, সেই ইমেল আইডির নাম থাকে হচ্ছে আকাশের পাখি @gmail.com। আপনাকে তো আমি আকাশের পাখি হিসেবে চিনি না। আপনার ইমেলে হয় আপনার অফিসিয়াল নাম থাকবে, আইডি থাকবে, সামথিং লাইক দ্যাট, সেটা থাকবে,
আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারবো। সো নো ইমেল সাবমিশন। ভিউজেই সাবমিট করবেন, একটা জেনারেল ডেডলাইন দেওয়া থাকবে, আমি পরে জানাই দেবো জেনারেল ডেডলাইনটা। ওটা হয় ওই লিঙ্কে পাবেন, না হয় ক্লাসে, না হয় নোটিসে, সামহাও এটা কনভে করা হবে যে ফাইনাল ডেডলাইনটা কবে হবে। ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, সো দেখি, একই কথা অনেকবার বলা হচ্ছে, বাট এগুলো আসলে খেয়াল করতে হবে, কারণ এগুলো থেকেই প্রশ্ন হবে। ক্লাসে যেসব জিনিস নিয়ে বারবার আলোচনা হয়, বারবার বোঝানোর চেষ্টা করা হয়, মিনিং যে ওই রিলেটেড কোয়েশ্চেন থাকবে, এই জন্যই সেগুলো নিয়ে অনেকবার কথাবার্তা বলা হয়। ঠিক আছে? তো বোঝার চেষ্টা করব হোপফুলি। সো এগেইন এই জিনিস আমরা অলরেডি ডিসকাশন শুরু করে দিয়েছি, লাস্ট ক্লাসও ডিসকাশন হয়েছে কিছুটা। অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, দ্যাট ইজ দ্য টপিক। So if the signal is already in analog, then why do we need to convert that signal into another analog signal? Right? সিগন্যালটা যদি অলরেডি অ্যানালগ হয়ে থাকে তাহলে আমার আর দরকারটা কি এটাকে আবার আরেকটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার? তো প্রয়োজনটা হচ্ছে এরকম, টু ব্রিং দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইন এ সুইটেবল জোন টু ম্যাচ উইথ দ্য চ্যানেল। একটা এক্সাম্পল বোঝার জন্য এরকম হতে পারে, দেখেন একটা অ্যানালগ সিগন্যাল আছে এক্সটি, সিগন্যালটাতে 3টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। ওকে, সিগন্যালটাতে 3 ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 50 হার্টজে, একটা মেবি 56 হার্টজে, আর একটা হচ্ছে 60 হার্টজ। সো সেই হিসাবে ব্যান্ডউইডথ ক্যালকুলেট করলে বুঝবো যে ব্যান্ডউইডথ হচ্ছে সিগন্যালটা 10 হার্টজ। আচ্ছা, এখন যেই চ্যানেলের থ্রু আমি এটাকে ট্রান্সমিট করতে চাই, বা যেই চ্যানেলটা অ্যাভেলেবল আছে টু ডু দ্য ট্রান্সমিশন, দ্যাট ক্যান সাপোর্ট এ ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ 200 হার্টজ টু 350 হার্টজ। 200 হার্টজ থেকে 350 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি সাপোর্ট করতে পারে চ্যানেলটা। তার মানে চ্যানেল যে ব্যান্ডউইডথ সাপোর্ট করতে পারে দ্যাট ইজ 150 হার্টজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই চ্যানেলের থ্রু অ্যানালগ সিগন্যালটা কি ডিরেক্ট ট্রান্সমিটেবল কিনা? ক্যান আই ডিরেক্টলি ট্রান্সমিট দ্যাট অ্যানালগ সিগন্যাল থ্রু দ্য চ্যানেল? পারবো নাকি পারবো না? পারবো না স্যার। কেন পারবো না? সাপোর্টেড ব্যান্ডউইথ রেঞ্জের থেকে বেশি স্যার অ্যাভেলেবল। কি বললেন, রিজনটা আরেকবার বলেন তো। সাপোর্টেড ব্যান্ডউইথ রেঞ্জের থেকে আমাদের অ্যাভেলেবল ব্যান্ডউইথ রেঞ্জ বেশি স্যার। সাপোর্টের ব্যান্ডউইথ রেঞ্জ থেকে অ্যাভেলেবল ব্যান্ডউইথের রেঞ্জ বেশি, তো এটা তো ভালো। আর চ্যানেল তো হচ্ছে রাস্তা, দেখেন চ্যানেল হচ্ছে রাস্তা, চ্যানেলের ব্যান্ডউইথ দেখতেছেন, চ্যানেলের ব্যান্ডউইথ বলে হচ্ছে আপনার রাস্তাটা কত চওড়া। আর সিগন্যালের যে একটা ব্যান্ডউইথ সেটা হচ্ছে যে আপনার গাড়িটা কতটুকু চওড়া। তা আমি একটা রাস্তা দিয়ে যদি একটা গাড়ি পাঠাইতে চাই বা ড্রাইভ করে নিয়ে যেতে চাই, তাহলে কি রাস্তাটার সাইজ গাড়ি থেকে বড় হওয়া দরকার না ছোট হওয়া দরকার? বড় হওয়া দরকার স্যার। বড় হওয়া দরকার। তাহলে চ্যানেলের ব্যান্ডউইথ যে 150 হার্টজ আর অ্যানালগ সিগন্যালটার যে ব্যান্ডউইথ 10 হার্টজ, এখানে কোনটা হচ্ছে রিকোয়ার্ড ব্যান্ডউইথ আর কোনটা হচ্ছে আমি সাপোর্ট হিসেবে পাচ্ছি? অ্যাভেলেবল ব্যান্ডউইথ কোনটা আর রিকোয়ার্ড ব্যান্ডউইথ কোনটা এখানে? স্যার অ্যাভেলেবল ব্যান্ডউইথ 150 হার্টজ আর সাপোর্টেড আর রিকোয়ার্ড ব্যান্ডউইথ হচ্ছে 10 হার্টজ। 10 হার্টজ। তো ব্যান্ডউইথের দিক থেকে তো কোনো সমস্যা নেই, আমার কথাটা কি বুঝতেছেন? সমস্যাটা হচ্ছে চ্যানেলটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, কোন রেঞ্জটাকে সাপোর্ট করতে পারে। সে সাপোর্ট করতে পারে 200 হার্টজ থেকে 350 হার্টজ, দেখতে পাচ্ছেন? সো এনি সিগন্যাল দ্যাট হ্যাজ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস আউটসাইড দ্য রেঞ্জ, অর্থাৎ আপনি যদি এমন কিছু ট্রান্সমিট করতে চান যেটাতে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, ধরেন ফর এক্সাম্পল 170 হার্টজ, যেমন এই সিগন্যালটা একদম উপরে লক্ষ্য করেন, আমি একটা সিগন্যাল ক্রিয়েট করলাম, এটা সাইন 2 ইন্টু পাই ইন্টু 140 ইন্টু টি। কত ফ্রিকোয়েন্সি সিগন্যালটার? 140। এই সিগন্যালটা যদি আপনি এই গিভেন চ্যানেলের থ্রু ট্রান্সমিট করেন, রিসিভার কি রিসিভ করবে? স্যার রিসিভ করবে না। রিসিভার কিছুই রিসিভ করবে না, কারণ যে সিগন্যালটা আপনি ট্রান্সমিট করতেছেন কয়টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এবং কত হার্টজের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট? 140 হার্টজ। একটাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 140 হার্টজের, বাট 140 হার্টজ এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ডাজ নট ফল ইনসাইড দ্য রেঞ্জ অফ দ্য চ্যানেল। চ্যানেল যে রেঞ্জ সাপোর্ট করে তার মধ্যে পড়ে না, সো ট্রান্সমিট করা যাবে না। তাহলে একই রিজনে
এই অ্যানালগ সিগন্যালটাকে এই চ্যানেলের থ্রু ট্রান্সমিট করা যাবে না, কারণ অ্যানালগ সিগন্যালটাতে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল 50 হার্জ, 56 হার্জ, 60 হার্জ, যার কোনোটাই 200 থেকে 350-এর মধ্যে পড়ে না। তাহলে এখানেই আমার প্রয়োজন আসতেছে হচ্ছে এরকম একটা প্রসেসিং করার যেন অ্যানালগ সিগন্যালটা আফটার দ্যাট প্রসেসিং এই সুইটেবল ফ্রিকোয়েন্সি রেঞ্জে চলে আসে। কথা বোঝা যাচ্ছে? এই সুইটেবল ফ্রিকোয়েন্সি রেঞ্জে যেন চলে আসে এবং রিকোয়ার্ড ব্যান্ডউইথ যেন 150-এর ভিতরেই থাকে। ওকে, তাহলে সেটার জন্য আমরা করবো হচ্ছে অ্যানালগ কনভার্সন। তো আমাদের হাতে ওয়ে আছে কি কি? আমাদের হাতে ওয়ে আছে অ্যাম্প্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। অ্যাম্প্লিটিউড মডুলেশন, অ্যাম্প্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন, যেটাই করেন না কেন আপনি, এই তিনটার যেটা ইউজ করেন প্রতিটাতেই আমাদেরকে এটা ইউজ করতে হবে। উই উইল ইউজ এ sinusoidal signal as a base analog signal. এই যে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, এটা ইনপুট কি ধরনের সিগন্যাল? অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনের ইনপুটটা কি ধরনের সিগন্যাল? অ্যানালগ। অ্যানালগ। আর আউটপুট হিসেবে কি ধরনের সিগন্যাল পাবেন? অ্যানালগ। অ্যানালগ সিগন্যালই পাবেন। তো ইনপুট অ্যানালগ সিগন্যালটা এটা তো হচ্ছে যেটা আপনাকে ট্রান্সমিট করতে দিচ্ছে, আপনার গিভেন সিগন্যালটা যেমন তেমন, এখানে আপনার হাত দেওয়ার কিছু নেই। ইনপুট অ্যানালগ সিগন্যাল কে হবে না হবে সেটা আপনার চয়েস করার বিষয় না। আপনি যেই সিগন্যালই ট্রান্সমিট করতে দেখ আপনাকে সেটাই ট্রান্সমিট করতে হবে। কিন্তু এই আউটপুট অ্যানালগ সিগন্যালটা যে আমি ক্রিয়েট করব, এই আউটপুট অ্যানালগ সিগন্যালটা ক্রিয়েট করার সময় আমি সব সময় একটা সাইনোসয়েডাল সিগন্যালকে বেসিস হিসেবে ইউজ করব, যেটাকে আমরা বলি কি ক্যারিয়ার সিগন্যাল। D2A কনভার্সনে আমরা ইউজ করেছি না ক্যারিয়ার সিগন্যাল, রাইট? D2A কনভার্সনও আমাদের কিন্তু আউটপুট অ্যানালগ সিগন্যালের প্রয়োজন পড়তো, তো সেখানেও আমরা ক্যারিয়ার সিগন্যালকে ইউজ করেছি বেসিস হিসেবে। সেম ফর অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন। এই ক্ষেত্রেও আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যালকে, স্পেশালি হাই ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল সিগন্যালকে ক্যারিয়ার সিগন্যাল হিসেবে ইউজ করব বা বেসিস হিসেবে ইউজ করব। তো যাই হোক, তো অ্যাম্প্লিটিউড মডুলেশন করার সময় সেই ক্যারিয়ার সিগন্যালের কোন ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করবে? অ্যাম্প্লিটিউড ভ্যারি করবে, রাইট? স্যার অ্যামপ্লিটিউড স্যার। ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্প্লিটিউড ভ্যারি করবে। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশনে অবশ্যই কি ভ্যারি করবে? ফ্রিকোয়েন্সি স্যার। ফ্রিকোয়েন্সি মডুলেশনে ভ্যারি করবে ফ্রিকোয়েন্সি। এই ডিসকাশন আগে হয়েছে নাকি আজকেই প্রথম? ইয়েস স্যার। স্যার হয়েছে হয়েছে। স্যার। আচ্ছা, আর ফেজ মডুলেশনে কি ভ্যারি করবে ক্যারিয়ার সিগন্যালের? স্যার ফেজ স্যার। ক্যারিয়ার সিগন্যালের ফেজ ভ্যারি করবে না, ফেজ মডুলেশনও ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে। ঠিক আছে? এই যে অ্যাম্প্লিটিউড মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্প্লিটিউড ভ্যারি করবে, ফ্রিকোয়েন্সি মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে, ফেজ মডুলেশনেও ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে। ওকে, আপাতত এতটুকু রাখেন মাথায়, আসতেছি।
স্ক্রিনটা শেয়ার হচ্ছে? নো স্যার। নো স্যার। নো স্যার। হুম। হাউ অ্যাবাউট নাও? জি স্যার, এখন শেয়ার হচ্ছে স্যার। ঠিক আছে। সো যেটা বলছিলাম, আমরা আসলে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স জানতে চাই। স্লাইডে পড়বেন, স্লাইডে অনেক ক্যারেক্টারিস্টিক্সই দেওয়া আছে, আমি আপনাদেরকে মেইন পয়েন্টগুলো একটু ডিসকাস করে যাই। তো এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা এক্সাম্পল, লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। ওয়ান মোর টাইম, দ্য টপ ওয়ান ইজ ইউর ইনপুট অ্যানালগ সিগন্যাল। প্রথম সিগন্যালটা হচ্ছে ইনপুট অ্যানালগ সিগন্যাল, যেটাকে আমরা মডুলেটিং সিগন্যালও বলতে পারি। সেকেন্ড ওয়ান ইজ আওয়ার ক্যারিয়ার সিগন্যাল। থার্ড ওয়ান ইজ দ্য সিগন্যাল দ্যাট উই উইল গেট আফটার অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের পরে যে সিগন্যালটা পাচ্ছি, সেই সিগন্যালে কোন ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করবে আফটার মডুলেশন? এই থার্ড সিগন্যালে ভ্যারি করবে হচ্ছে অ্যামপ্লিটিউড, ডিপেন্ডিং অন অ্যামপ্লিটিউড অফ দ্য ইনপুট অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। এখানে অ্যামপ্লিটিউড মডুলেশন না করে যদি আমরা করি ফ্রিকোয়েন্সি মডুলেশন, তাহলেও মডুলেটিং সিগন্যাল বা ইনপুট অ্যানালগ সিগন্যালের থেকে আর ক্যারিয়ার সিগন্যাল ইউজ করে আমরা একটা আউটপুট সিগন্যাল পাবো। বাট এবার আউটপুট অ্যানালগ সিগন্যালে ভ্যারি করবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। যদি ফেজ মডুলেশন ইউজ করি, সেখানেও ইনপুট অ্যানালগ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যালের উপর বেস করে আমরা একটা আউটপুট অ্যানালগ সিগন্যাল জেনারেট করবো, এন্ড হিয়ার অলসো ফ্রিকোয়েন্সি উইল ভ্যারি। তাহলে ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন দুইটাতেই আউটপুট অ্যানালগ সিগন্যালে আমরা কিসের ভেরিয়েশন দেখতে পারবো, কোন ক্যারেক্টারিস্টিক্স এর ভেরিয়েশন দেখতে পারবো? স্যার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন দেখতে পারবো। তাহলে দুইটা ডিফারেন্ট কিভাবে হলো? নিশ্চয়ই দুইটার মধ্যে তো কোনো একটা ডিফারেন্স থাকতে হবে, রাইট? ডিফারেন্স ইয়েস হচ্ছে স্যার, এটা দেখেন। ডিফারেন্টটা স্যার ফেজের মাধ্যমে স্যার, ওই যে ফেজটা চেঞ্জ আসছে স্যার। ডিফারেন্সটা হচ্ছে এখানে দেখেন, ফ্রিকোয়েন্সি মডুলেশনের সময় আউটপুট অ্যানালগ সিগন্যাল বা মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে হচ্ছে ইনপুট অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর বেস করে। অর্থাৎ যেখানে ইনপুট অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি, উই উইল গেট হায়ার ফ্রিকোয়েন্সি, and place where input analog signals amplitude is low, we will get lower frequency. এরকম হবে আর কি বিষয়টা। দেখেন, খেয়াল করে কার্সারটা দেখা যায় কিনা চেক করবেন। দেখেন তো, এই জায়গাটা থেকে আমার অ্যানালগ সিগন্যালের ইনপুট সরি অ্যামপ্লিটিউড সব থেকে বেশি না, রাইট? ইয়েস তো এখানে আপনি বেশি স্যার। ফ্রিকোয়েন্সি বেশি পাবেন। আর যেখানে ইনপুট অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউড কম, সেখানে ফ্রিকোয়েন্সি কম পাবেন। So one more time, what characteristics of carrier signal will vary in frequency modulation? বলেন দেখি, কোন ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করবে? ফ্রিকোয়েন্সি। স্যার কার অ্যামপ্লিটিউড আর উপর বেস করে ভ্যারি করবে? স্যার অ্যামপ্লিটিউড কার অ্যামপ্লিটিউডের উপর বেস করে? মডুলেট মানে স্যার ইনপুট অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউড যদি বেশি হয় তাহলে ইনপুট ফ্রিকোয়েন্সি অ্যানালগ সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যালের, ইনপুট অ্যানালগ সিগন্যাল sir. অথবা মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে ডিরেক্টলি রিলেটেড হবে এই ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি যেখানে অ্যামপ্লিটিউড বেশি ফ্রিকোয়েন্সি বেশি, যেখানে অ্যামপ্লিটিউড কম সেখানে হয়তো ফ্রিকোয়েন্সি কম, এরকম হবে। বাট ফেজ মডুলেশনের সময় শুধু ফেজ ফ্রিকোয়েন্সি স্যার। মডুলেশনের সময় ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে ঠিকই, বাট সেটা ডিরেক্টলি অ্যানালগ সিগন্যাল, ইনপুট অ্যানালগ সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর বেস করে ভ্যারি করবে না, ভ্যারি করবে অ্যামপ্লিটিউড চেঞ্জের রেটের উপর বেস করে। স্যার অ্যামপ্লিটিউডের রেট বলতে স্যার? চলে যায়নি, একটু ওয়েট করেন, দেখাচ্ছি।
দেখেন এই সিগন্যালটা তো 7টা পয়েন্টের মতো নিছে। এই সিগন্যালে আমি যদি জিজ্ঞেস করি যে অ্যাম্প্লিটিউড সব থেকে বেশি কোথায়, স্যার বি পয়েন্ট। এই 7টা বি পয়েন্ট। তার মধ্যে বি পয়েন্ট। যদি আমি জিজ্ঞেস করি এখানে যে অ্যাম্প্লিটিউড চেঞ্জের রেট সব থেকে বেশি কোথায়, তাহলে কি হবে অ্যান্সার? স্যার সি থেকে ডি। স্যার সি এই ডি পয়েন্ট মানে হুম, ডিই স্যার ইতে সি ডি ই এফ। ও না না সিডি ই দেখেন ই ই ই দেখতেছেন, ইতে হচ্ছে অ্যাম্প্লিটিউড চেঞ্জের রেট সব থেকে বেশি। খেয়াল করে দেখেন ইতে যে রেটে চেঞ্জ হয়, ডিতে অনেকটা ওই ওই রেটেই চেঞ্জ হচ্ছে না অনেকটা। ই এবং ডি জি চেঞ্জ স্যার। অফ রেটটা প্রায় সেম, বাট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? চেঞ্জের রেট হয়তো প্রায় সেম, বাট ডিফারেন্সটা কোথায়? স্যার সি থেকে ডি তে স্যার একই দিকে যাচ্ছে, কিন্তু ডি থেকে ইতে স্যার একবার কমতেছে এটা কমে স্যার আবার বেড়ে যাচ্ছে। ইতে হচ্ছে পজিটিভ স্লোপ। স্লোপ স্যার বুঝেন তো? ডিক্রিজ হইতেছে, একটা ইতে ইনক্রিজ হইতেছে স্যার। ই এর ক্ষেত্রে স্লোপ হচ্ছে পজিটিভ বা ইট ইজ ইনক্রিজিং উইথ টাইম, আর ডি এর ক্ষেত্রে স্লোপ হচ্ছে নেগেটিভ অথবা ইট ইজ ডিক্রিজিং উইথ টাইম। তাহলে চেঞ্জের রেট ভ্যালু হিসেবে ডি আর ই তে সেম হলেও যদি ডি এবং ই এখানে যদি জিজ্ঞেস করা হয় যে কোনটাতে চেঞ্জের রেট বেশি, আপনি কোনটা বলবেন? ই বলবেন, স্যার বিকজ ইতে স্যার বেশি। রেট অফ চেঞ্জের সাইনটা হচ্ছে পজিটিভ ইতে, আর ডি তে রেট অফ চেঞ্জের সাইনটা হবে নেগেটিভ। তো 3 বড় নাকি -4 বড়, কোনটা বড়? থ্রি বড়। 3 বড়। সংখ্যা হিসেবে তো 4 বড়, বাট 3 এন্ড -4 এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে আপনি কোনটাকে বড় বলবেন? 3 কে বড় বলবেন। তো এখানে বিষয়টা ওইটা আর কি। আপনাকে সাইনটা সহ ইনক্লুড করে চিন্তা করতে হবে। আর সব থেকে স্লোলি চেঞ্জ হচ্ছে পজিশন বি তে আর পজিশন এফ এ না, যেখানে লাইনটা অনেকটা হরাইজন্টাল হয়ে গেছে, সেই পজিশন গুলোতে তো চেঞ্জের রেট সব থেকে কম হবে, রাইট? জি স্যার। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, যেমন বি তে প্রায় হরাইজন্টাল হয়ে গেছে লাইনটা, এখানে লাইনটা দেখতে প্রায় হরাইজন্টাল হয়ে গেছে এই পজিশনে। এফ এর এই পজিশনটাতেও লাইনটা প্রায় হরাইজন্টাল একটা লাইন হয়ে গেছে। ব্লকটা যদি আমি জুম করে এই জায়গাটা যদি চেক করি শুধু, সো এইসব পজিশনে চেঞ্জের রেট অলমোস্ট জিরো। যাই হোক, তো এই চেঞ্জের রেটের উপর ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করে। যেমন এই ফিগারে দেখেন, ইনপুট অ্যানালগ সিগন্যালটা যদি খেয়াল করেন, দেখেন তো কারসারটা একটু ফলো করেন, এই জায়গাটাতে কি অ্যাম্প্লিটিউড চেঞ্জের রেট সব থেকে বেশি না এই গিভেন ইনপুট অ্যানালগ সিগন্যালে? ইয়েস স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। আর এই পজিশনটা দেখেন, অনেকটা এই পজিশনে এই রিজিয়নটাতে অ্যাম্প্লিটিউড চেঞ্জের রেট সব থেকে কম না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এইখানে আপনি যে ফেজ মডুলেশন, এই পিএম সিগন্যাল যেটা পাবেন, সেখানে দেখবেন যে ফ্রিকোয়েন্সি এই পয়েন্ট বরাবর সব থেকে বেশি, আর ফ্রিকোয়েন্সি এই পয়েন্ট বরাবর সব থেকে কম হবে। বাট ফ্রিকোয়েন্সি মডুলেশন যদি হইতো, এটা ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমি এই অ্যানালগ সিগন্যালের কোন পয়েন্টে অ্যানালগ সিগন্যালের কোন পয়েন্ট বরাবর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি দেখতে পারতাম? এই পয়েন্ট বরাবর না? ইয়েস স্যার বুঝছেন আমার কথা? Yes, sir. ইফ ইট ওয়াজ ইয়েস স্যার, অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি মডুলেশন, হ্যাঁ, এটা যদি ফ্রিকোয়েন্সি মডুলেশন হতো, তাহলে সে ডিরেক্টলি অ্যানালগ সিগন্যালের অ্যাম্প্লিটিউডের সাথে রিলেটেড হতো। যেখানে অ্যাম্প্লিটিউড বেশি সেখানে ফ্রিকোয়েন্সি বেশি, যেখানে অ্যাম্প্লিটিউড কম সেখানে ফ্রিকোয়েন্সি কম। বাট ফেজ মডুলেশনে কোথায় অ্যাম্প্লিটিউড বেশি কোথায় কম সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে কোথায় চেঞ্জ হচ্ছে কত ফাস্ট আর কোথায় চেঞ্জ হচ্ছে কত স্লো, তার উপর বেস করে ফেজ মডুলেশন হবে, ফ্রিকোয়েন্সিটা সেট হবে আর কি। ওকে, তাহলে দুইটাতেই ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে, বাট দুইটাতে ফ্রিকোয়েন্সি চেঞ্জের এই ফ্রিকোয়েন্সি চেঞ্জটা কার উপর ডিপেন্ড করে হচ্ছে, দ্যাট বেসিস উইল বি ডিফারেন্ট। ওকে, সেই বেসিসটা ডিফারেন্ট হবে। যাই হোক, তো আপনি এএম করেন, এফএম করেন আর পিএম করেন, যেটাই করেন, এএম, এফএম অথবা পিএম, এই তিনটা মেথড তো ইউজ করবো, ভালো কথা। তিনটা মেথডেই কমন থাকবে কি? ক্যারিয়ার সিগন্যাল। ধরেন আপনি ক্যারিয়ার সিগন্যাল হিসেবে যে ফ্রিকোয়েন্সি ইউজ করতেছেন সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফসি। ক্যারিয়ার সিগন্যাল হিসেবে যে ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করবো দ্যাট ইজ এফসি। সবসময় মনে রাখবেন যে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনে হোয়াট এভার দ্য প্রসেস ইজ, অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনে আফটার
দ্য কনভার্সন আমরা যে ব্যান্ড দেখতে পারবো, কনভার্সনের পরে সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ডোমেনে যে রিজিয়নটা কভার করবে সেই রিজিয়নটার সেন্টার অবশ্যই ক্রিয়েট হবে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালকে সেন্টার করে। ব্যান্ডের মিড পয়েন্ট আফটার কনভার্সন আমি যে ব্যান্ড দেখতে পারবো বা সিগন্যালটা যেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে কভার করবে সেটা অবশ্যই কাকে সেন্টার করে ক্রিয়েট হবে? ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিতে। ওকে, আর ওভারঅল ব্যান্ডউইথ কত হবে? এই যে ওভারঅল ব্যান্ডউইথ শুরু থেকে শেষ পর্যন্ত সে পুরো কতটুকু রিজনটা জায়গা কভার করবে, সরি স্যার 2fc। কতটুকু জায়গা কভার করবে সেটা প্রসেসের উপর ডিপেন্ড করবে। যেমন অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য ফর্মুলা, ব্যান্ডউইথের ফর্মুলাটা হচ্ছে এরকম। অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথের ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু বি, যেখানে বি হচ্ছে ইনিশিয়ালি সিগন্যালটা কতটুকু ব্যান্ডউইথ কভার করে সেটা। স্যার ইনিশিয়াল বলতে স্যার? ইনিশিয়াল বলতে আপনি একটা অ্যানালগ সিগন্যালকে এই কনভার্সনে শুরু করছেন না, যেমন ধরেন এটা আমি আপনাদেরকে এটা শুরু করার আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম এরকম ছিল না যে এক্স একটা সিগন্যাল ছিল যাতে 50 হার্জের একটা কম্পোনেন্ট আছে, দেন একটা কম্পোনেন্ট আছে 56 হার্জে, আর একটা কম্পোনেন্ট আছে হয়তো 60 হার্জে। এই যে এক্সটি এই সিগন্যালটার উপরে আমি অ্যামপ্লিটিউড মডুলেশন অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই এক্সটি নিজের ব্যান্ডউইথ কত? It has three frequency components, one at 50 hertz, one at 56 hertz, another at 60 hertz. তাহলে ওর ব্যান্ডউইথ কত? 10 10 হার্টজ। তার মানে এক্সটি বা মডুলেটিং সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 10 হার্টজ। সো আফটার অ্যামপ্লিটিউড মডুলেশন আমাদের প্রয়োজন পড়বে 20 হার্টজ ব্যান্ডউইথ। বুঝা গেছে বি কোত্থেকে আসছে? আপনার ইনপুট অ্যানালগ সিগন্যালের অথবা মডুলেটিং সিগন্যালের অথবা অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে বি। আর বিডব্লিউ যেটা সেটা হচ্ছে কনভার্সনের পরে যে অ্যানালগ সিগন্যাল পাইলেন, আফটার ডুইং দ্য অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, then the final signal you have in your hand, bandwidth of that one. Okay, so one more time, if we are doing amplitude modulation, then formula of bandwidth is 2 into b. If we are doing FM and PM, সেই ক্ষেত্রে ব্যান্ডউইথের ফর্মুলাটা হচ্ছে 2 into 1 plus beta into b, যেখানে এগেন বি হচ্ছে অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথ ক্যাপিটাল বি, আর বিটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। এই ভ্যালুটা ইউজ করতে হবে এফএম এর ক্ষেত্রে। আর পিএম এর ক্ষেত্রে বিটা ভ্যালুর রেঞ্জটা হচ্ছে এই। ওকে, এফএম পিএম দুইটাতে যেহেতু ফ্রিকোয়েন্সি ভ্যারি করে দুইটার ক্ষেত্রেই ব্যান্ডউইথের ফর্মুলা একই, 2 into 1 plus বিটা into বি। এগেন বি হচ্ছে আপনার ইনিশিয়াল বা অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথ, আর বিটা ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন মেথড ইউজ করতেছেন। সেই মেথডে কি আপনি অনেক দ্রুত সিগন্যালে চেঞ্জ আনতেছেন নাকি স্লোলি সিগন্যালে চেঞ্জ আনতেছেন, তার উপর ডিপেন্ড করে বিটা ভ্যালু অনেক রকম হতে পারে। তো কন্ডিশনটা এরকম যে ফেজ মডুলেশনের ক্ষেত্রে বিটা ভ্যালুটা সাধারণত 1 থেকে 3 এর ভিতরেই থাকে, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের সময় এনি ভ্যালু গ্রেটার দেন 3 ক্যান বি ইউজড। তো যত বিটা ভ্যালু যত বড় ইউজ করব তত আমার ব্যান্ডউইথ বেশি লাগবে নাকি কম লাগবে? With increasing value of beta, do I need higher bandwidth or lower bandwidth? higher. We will require higher bandwidth. তাহলে bandwidth এর কনসিডারেশনে আমার রিকোয়ার্ড ব্যান্ডউইথ এর কনসিডারেশনে বিটা ভ্যালু বড় হলে বেটার আমার জন্য নাকি ছোট হলে বেটার? বিটা ভ্যালু আচ্ছা, এখান থেকে যে ব্যান্ডউইথ ক্যালকুলেট করতেছি আমি এটা কি চ্যানেলের ব্যান্ডউইথ? এখানে যে ব্যান্ডউইথ হিসাব করতেছি বিডব্লিউ, না স্যার এটা তো এটা কার ব্যান্ডউইথ? সিগন্যালেরই তো এটা স্যার ব্যান্ডউইথ নাকি? সিগন্যাল। এটা কোন সিগন্যালের ব্যান্ডউইথ? কনভার্সনের আগের না কনভার্সনের পরে? পরের। এটা কনভার্সনের পরের ব্যান্ডউইথ। আর এটা শুধু বি যেটা সেটা
আগের এটা হচ্ছে কনভার্সনের আগের ব্যান্ড। যাই হোক, তো এই যে কনভার্সনের পরে বিডব্লিউ যে ব্যান্ডউইডটা পাচ্ছি সিগন্যালেরই ব্যান্ডউইড, তাহলে এই ব্যান্ডউইড বেশি হলে যে কোনো সময় আমরা কি চেষ্টা করব, যদি সব কাজ ঠিকঠাক মতো করা যায় তাহলে আমি যত অল্প ব্যান্ডউইডের মধ্যে কাজটা করতে পারি ততই আমার জন্য বেটার। ঠিক আছে, তাহলে বিটা ভ্যালু আমার হাতে যদি কন্ট্রোল করার ক্যাপাবিলিটি থাকে, আমি কি কম ইউজ করার চেষ্টা করব নাকি বেশি ইউজ করার চেষ্টা করব? কম। আমি কম ইউজ করার চেষ্টা করব, যাতে রিকোয়ার্ড ব্যান্ডউইথ সরি যেন ট্রান্সমিশনের জন্য ব্যান্ডউইথের প্রয়োজনও কম পড়ে, এটাই। ওকে, আচ্ছা তাহলে একটু সিনারিও দেখতে চাই, দুই একটা ডিফারেন্ট সিনারিও, যে সেগুলো কাজ করবে বা করবে না এটা আমি জানতে চাই। যেমন এরকম দেওয়া আছে আপনাকে যে আমরা একটা অ্যানালগ সিগন্যাল ইউজ করতে চাই, এই অ্যানালগ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ এখানে এক্সিস্ট করে 100 হার্জ টু 120 হার্জ, এই রেঞ্জে এক্সিস্ট করে ফ্রিকোয়েন্সি। আর যে চ্যানেল আছে অ্যাভেলেবল এটাকে ট্রান্সমিট করার জন্য সেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ সাপোর্ট করতে পারে এই অঞ্চলে। ওকে, এখন আমাকে বলেন যে ফার্স্টে বলেন একটা একটা করে, আমি একটু নাম চেক করবো কে কে অ্যান্সার দিতেছেন। সো ফার্স্ট কোয়েশ্চেন, ক্যান আই ট্রান্সমিট দ্যাট অ্যানালগ সিগন্যাল ডিরেক্টলি থ্রু দ্য চ্যানেল? নো স্যার। সেকেন্ড কোয়েশ্চেন, এই দুইটার অ্যান্সার কি? চ্যানেলের ব্যান্ডউইডথ কত, সিগন্যালের ব্যান্ডউইডথ কত এখানে? চ্যানেলের হচ্ছে চ্যানেল 500, সিগন্যাল 20। 20 স্যার। চ্যানেল হচ্ছে 500 সাপোর্ট দিতে পারতেছে আর সিগন্যাল হচ্ছে 20 হার্জ তার প্রয়োজন। তো ডিরেক্ট তো ট্রান্সমিট করতে পারতেছি না, আমি কি করলাম, আমি অ্যাম্প্লিটিউড মডুলেশন অ্যাপ্লাই করলাম। অ্যাম্প্লিটিউড মডুলেশন অ্যাপ্লাইড, ডান, অ্যাম্প্লিটিউড মডুলেশন করে ফেলছি। এখন বলেন অ্যাম্প্লিটিউড মডুলেশন করার পরে এই চ্যানেলের থ্রু কি আমি এই অ্যানালগ সিগন্যালটা ট্রান্সমিট করতে পারবো নাকি পারবো না? স্যার পারবো। কিভাবে বুঝ কিভাবে বুঝলি? পারবো যে আফটার অ্যাম্প্লিটিউড মডুলেশন, কি করে বললেন? আচ্ছা আমি বললাম যে আমি অ্যাম্প্লিটিউড মডুলেশন করছি, অ্যাম্প্লিটিউড মডুলেশন করার জন্য কি একটা ক্যারিয়ার সিগন্যাল লাগবে নাকি লাগবে না? স্যার লাগবে। আমি ক্যারিয়ার সিগন্যাল ইউজ করছি এত হার্জের। এবার বলেন আফটার অ্যাম্প্লিটিউড মডুলেশন ক্যান আই ট্রান্সমিট দ্য কনভার্টেড অ্যানালগ সিগন্যাল থ্রু দ্য গিভেন চ্যানেল অর নট? পারবো না। পারবো না, পারবো না। তো এখন যদি না পারি তাহলে একটু আগে পারবো ওটা কিভাবে বললাম? ওইটা আসলে বলা যাবে না। আমাকে যখন কেউ বলবে যে, জিজ্ঞাসা করবে যে আমি অ্যাম্প্লিটিউড মডুলেশনের পরে বা ফ্রিকোয়েন্সি মডুলেশনের পরে পারবো কিনা ট্রান্সমিট করতে, সেটার জন্য আমাকে জানতে হবে যে ও ক্যারিয়ার সিগন্যাল কত ইউজ করতে চাচ্ছে এবং বিটা ভ্যালু কত ইউজ হচ্ছে ইন কেস অফ এফএমপিএম। সবকিছু জানা থাকলে দেন আই ক্যান ডিটারমাইন যে সেই চ্যানেলের থ্রু সিগন্যালটাকে ট্রান্সমিট করা যাবে নাকি যাবে না। তো 1600 হার্জ দিয়ে কেন যায় না? কারণটা হচ্ছে এরকম, ওয়ান মোর টাইম, আফটার কনভার্সন কাকে সেন্টার করে যেন আমি ব্যান্ড ক্রিয়েট করবে বলছিলাম? স্যার ক্যারিয়ার এনি কাইন্ড অফ মডুলেশন, ক্যারিয়ার সিগন্যালকে। তাহলে আমি মডুলেশনের পরে যে ব্যান্ড দেখতে পারবো সেটা সেন্টারে থাকবে 1600 হার্জ ফর শিওর, 1600 হার্জ থাকবে সেন্টারে। এবার যে ব্যান্ড পাবো, এক তো হচ্ছে এই ব্যান্ডের সাইজ কত হবে বলেন, ব্যান্ডটার সাইজ বা ব্যান্ডউইডথ আর কি। স্যার অ্যাম্প্লিটিউডের মানে করার পরে স্যার যেটা প্লাস হচ্ছে স্যার এই ব্যান্ডের করার পরে, এটা করার পরেরটাই, এটা হচ্ছে আমি করার পরে ছবি আঁকতেছি, যেহেতু সেন্টার করতেছে 1600 হার্টজকে, তাহলে এখান থেকে তো বোঝা উচিত যে এটা হচ্ছে কনভার্সনের পরের সিগন্যালের ব্যান্ডউইডথ নিয়ে কথাবার্তা বলতেছি, রাইট? হ্যাঁ, তো এটার ব্যান্ডউইডথ কত?
কেন অ্যামপ্লিটিউড মডুলেশনে ব্যান্ডউইথের কোনো ফর্মুলা দেখানো হয়নি? স্যার 2 ইনটু বি স্যার স্যার তার মানে 1600 320 2 ইনটু বি না, সেখানে বি কি জিনিস? স্যার এই যে এটা স্যার 1600 স্যার ইনিশিয়াল ভ্যালু স্যার। স্যার বুঝলাম না, আপনাদেরকে কি গতকালকে দেখাইলাম না আজকে দেখাইলাম এই জিনিস? 20 হার্টজ এর ডাবল হবে স্যার। ব্যান্ডউইথ হবে হচ্ছে 2 ইনটু 20 হার্জ অথবা 40 হার্জ। 2 ইনটু বি না ফর্মুলা নাকি? জি স্যার। ইয়েস স্যার। তো 2 ইনটু বি এর মধ্যে বি কি জিনিস? অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথ স্যার। বি হচ্ছে অরিজিনাল সিগন্যাল অথবা ইনপুট অ্যানালগ সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যাল, যেই নামেই ডাকেন, সেটার ব্যান্ডউইথ। তো সেটার ব্যান্ডউইথ আমাদের এখানে 20 ছিল না? তাহলে এই পুরো ব্যান্ডের ব্যান্ডউইথ অবশ্যই কত হার্জ হবে? স্যার 40 40 হার্জ হবে। এটা যদি 40 হার্জ হয় তাহলে বলেন এই মাথাটা কত আর এই মাথাটা কত হার্জ? স্যার 1580 1620। একটা হচ্ছে 1580 আর একটা হচ্ছে 1620, রাইট? Yes, sir. 1580 একটা 1620। হ্যাঁ, তো এবার বলেন এই যে আমি কনভার্সনটা করলাম, সিগন্যালটা আফটার কনভার্সন কত রেঞ্জের মধ্যে পড়তেছে, কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে থাকতেছে? 1580 আর 1620 রেঞ্জে। 1580 থেকে 1620। তো সেটা কি এই গিভেন চ্যানেলের রেঞ্জের ভিতরে পড়লো? না স্যার। রেঞ্জের মধ্যে পড়লো। এই অ্যামপ্লিটিউড মডুলেশনের পরেও আমি সিগন্যাল ট্রান্সমিট করতে পারবো না চ্যানেলের থ্রু। ওকে, তাহলে এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে যে আমি যখনই মডুলেশনে যাব, সেটা এএম হোক, এফএম হোক অথবা পিএম হোক, যেই ক্যারিয়ার সিগন্যালটা আমি চুজ করতেছি, এই ক্যারিয়ার সিগন্যালটা আমাকে ওয়াইজলি চুজ করতে হবে, রাইট? এবং এতটুকু তো শিওর যে ক্যারিয়ার সিগন্যালটা অবশ্যই এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরেরই কিছু একটা হতে হবে। আমার কথা কি বুঝেন? চ্যানেল যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ সাপোর্ট করতে পারে, আপনার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অবশ্যই তার মধ্যে কিছু একটা হইতে হবে না? রেঞ্জের Yes, sir. বাইরের কিছু হইতে পারবে? জি স্যার, ক্যারিয়ারটা ভিতরে মানে ভিতরে রেঞ্জের মধ্যে হলে মানে হয়। ওই সাপোর্টেড ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরেই কোথাও থাকতে হবে, না হলে কোনোদিনও কাজ করবে না ফর শিওর। ভিতরে থাকার পরেও কাজ না করতে পারে, বাট ভিতরে যদি না থাকে দেন উই ক্যান শিওরলি সে দ্যাট ইট উইল নট ওয়ার্ক। আমার পয়েন্টটা বুঝতেছেন? যাই হোক, তো আমি যদি 2100 হার্জ ইউজ করি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাহলে কি পারবো নাকি সিগন্যালটা ট্রান্সমিট করতে? পারবো স্যার। তাহলে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে এই ভ্যালুগুলো কত কত হবে? সেন্টারটা তো হবে অবশ্যই 2100, রাইট? ইয়েস স্যার। লেফট এজটা হবে হচ্ছে 2080, রাইট এজটা হবে 2120, তাই না? আচ্ছা। এখন আমার অ্যানালগ সিগন্যালটা আফটার কনভার্সন 2080 থেকে 2080 থেকে 2120 এই রেঞ্জের মধ্যে আছে, যেটা আবার ফলস আন্ডার দ্য চ্যানেল সাপোর্টেড ফ্রিকোয়েন্সি রেঞ্জ, রাইট? তাহলে ট্রান্সমিশন যাবে। দেখেন তো ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি এটা ইউজ করি, তাহলে একটু ঝামেলা হবে। তাহলে ঝামেলা। স্টার্টিং ফ্রিকোয়েন্সিটা সিগন্যালটার কিছু এনার্জি লস হবে, সিগন্যালটার কিছু এনার্জি ড্রপ হবে, তো আমরা করব না। ওকে, আমরা ওই ঝামেলাতে যাব না। আচ্ছা, যদি এখানে কোয়েশ্চেনটা এটা করি যে কত কি কি ফ্রিকোয়েন্সিকে আমি এখানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হিসেবে ইউজ করলেও সাকসেসফুলি সিগন্যালটা ট্রান্সমিট করা যাবে, তাহলে অ্যান্সারটা কি হবে? যে এই যে গিভেন ইনফরমেশন, অ্যানালগ সিগন্যাল দেওয়া আছে, চ্যানেল দেওয়া আছে, তারপর যদি আপনাকে জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো যে সুইটেবল ফ্রিকোয়েন্সি কি কি এখানে আমার ক্যারিয়ার সিগন্যালের জন্য, তাহলে অ্যান্সারটা কি হবে? স্যার 2020 থেকে 2480। নাকি এটা রাইট? Yes, sir. এই রেঞ্জের Yes, মধ্যে yes. যে কোনো কিছু সিলেক্ট করলেই চলবে, তাই না? আচ্ছা, তাহলে এই অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে এতটুকু জানলেই তো চলে। আসেন আরেকটা সিনারিও চিন্তা করেন। এখানে অ্যানালগ সিগন্যালটা বলা আছে এরকম যে সে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওয়াইজ কভার করে মেবি 100 হার্জ টু 150 হার্জে থাকে আপাতত, আর চ্যানেল যেটা সেটা সাপোর্ট করতে পারে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ।
আমি করতে যাচ্ছি এফএম, ক্যারিয়ার সিগন্যাল ইউজ করতে চাই হচ্ছে এত। বলেন সাকসেসফুলি ট্রান্সমিট করা যাবে নাকি যাবে না? স্যার যাবে। কিভাবে বুঝলেন? স্যার মেইন কিভাবে রেঞ্জে পড়ে স্যার। কিভাবে বুঝছেন রেঞ্জের মধ্যে পড়ে যে? এফএম এর ক্ষেত্রে ব্যান্ডউইডথের ফর্মুলা কি? স্যার 2 into 1 plus FM এর beta ক্ষেত্রে into স্যার b যাবে না। স্যার বিটার ভ্যালুটা আসলে না জেনে বলা আমি বলছি হচ্ছে 2200, রাইট? এত হার্জ বলছি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাই তো? যাই হোক, এফএম এর ক্ষেত্রে ব্যান্ডউইডথের ফর্মুলাটা হচ্ছে 2 into 1 plus beta into b 2, তার সাথে থাকবে হচ্ছে 1 প্লাস বিটা, তার সাথে থাকবে বি। বি এর ভ্যালু কত? 50 বি এর ভ্যালু হচ্ছে 50, আর বিটার ভ্যালু কত? greater than 3। আমি তো স্পেসিফাই করিনি, করছি স্পেসিফাই? আমি তো বলে দিইনি বিটার ভ্যালু কত। তাহলে এইখানে সাকসেসফুলি করা যাবে কি যাবে না সেটা কি আমরা জানি এখনো? no sir না স্যার। নো স্যার। বিটার ভ্যালু না জানা যাবে না। না, বিটার ভ্যালু না জানা থাকলে জানা যাবে না। আচ্ছা, বিটার ভ্যালু বললাম, ধরেন বিটার ভ্যালু বললাম হচ্ছে 5, তাহলে 5 না 4 ধরেন বিটার ভ্যালু 4, তাহলে পারবো? নো স্যার। কিভাবে বুঝলাম পারবো না যে? কত ব্যান্ডউইডথ, কত লাগবে ব্যান্ডউইডথ এবার? স্যার 4 ব্যান্ডউইডথ থাকলে 500। ব্যান্ডউইডথ কত লাগবে? 500। 500 sir 500 হার্জ যদি ব্যান্ডউইডথের প্রয়োজন পড়ে, তাহলে কেন পারবো না ট্রান্সমিট করতে? কোথায় সমস্যা? ইস্যুটা কোথায় আসতেছে? স্টার্টিং 700 হয়। ইস্যুটা হচ্ছে যেহেতু আমার এফসি 2200, তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশনের পরে যেভাবেই ব্যান্ডটা ক্রিয়েট হোক না কেন 2200 কে সেন্টার করেই তো ক্রিয়েট হবে, রাইট? জি স্যার। ব্যান্ডউইডথ প্রয়োজন পড়তেছে আমার কত? 500। তাহলে এই এজটা কত? লেফট এজ কত আর রাইট এজ কত? 1700। কি বলেন 1700 কেন হবে? 1900 ও 1950 স্যার হবে, 50। তাই না? আর রাইট সাইডে 2450 নাকি? ঠিক আছে, এবার 1950 2450, লেফট সাইডে একটা পোর্শন জি স্যার। আমার সাপোর্টেড ফ্রিকোয়েন্সি রেঞ্জের বাইরে চলে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, সো এরকম একটা পোর্শন ড্রপ করবে আমার চ্যানেলের থ্রু যখন পাঠাবো, হয়তো এই যে এই ব্ল্যাক এরিয়াটা, এটাকে সে ট্রান্সমিট করতে পারবে না, সো সিগন্যালটা পুরোপুরি ট্রান্সমিটেড হবে না। তো আমরা একদম কমপ্লিটলি সাকসেসফুল না আর কি। আপাতত এভাবে চিন্তা করেন যে আপাতত আমাদের টার্গেট হচ্ছে যেই সিগন্যাল থাকবে তার পুরোটাই ট্রান্সমিট করতে হবে, পুরোটাই ট্রান্সমিট করতে পারতে হবে, তার কোনো একটা পোর্শন আটকে যাবে, থেমে যাবে, থেকে যাবে, সেটা হবে না। ওকে, যাই হোক, তো এখন কথা হচ্ছে এটা বুঝেন নাকি বলেন যে আমি যদি আপনাকে এইসব ইনফরমেশন দিই যে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কোথায় আছে, অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি বলে দিই, তার সাথে যদি চ্যানেল কতটুকু ফ্রিকোয়েন্সি রেঞ্জ সাপোর্ট করতে পারে সেটাও ইনফরমেশন যদি আমি আপনাকে দিয়ে দিই, দেন যদি আমি মেনশন করি যে অ্যামপ্লিটিউড মডুলেশন করব নাকি ফ্রিকোয়েন্সি মডুলেশন করব নাকি ফেজ মডুলেশন করব, কোন ধরনের মডুলেশন টেকনিকে যাব, সেটাও আমি আপনাকে যদি বলে দিই, আর তার সাথে যদি আমি ফাইনালি আপনাকে বলে দিই যে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত ইউজ করব আর প্রয়োজন পড়লে বিটার ভ্যালু কত, সেটাও যদি আমি বলে দিই আপনাকে, তখন কি এটা বলা যাবে তো যে আফটার কনভার্সন চ্যানেলের থ্রু ট্রান্সমিট করা যাবে নাকি যাবে না সিগন্যালটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এরকম প্রশ্ন থাকবে, এরকম প্রশ্ন করা হবে, যথাসময়ে আসবে এসব প্রশ্ন সামনে, তো রেডি থাকবে।
স্যার ওই যে So, মানে আগের এক্সাম্পলে স্যার আর আগের এক্সাম্পলে স্যার ওই যে 1950 আর স্যার 2450 এটা স্যার কিভাবে হয়েছিল জানি মানে মিডলে তো স্যার 2200 স্যার মিডলে 2200 না, টোটাল ব্যান্ডউইথ কত সিগন্যালটা? স্যার 500 স্যার 500 এর মিডলে যদি আপনার 2200 বসাতে হয় তাহলে লেফটে আপনি আরো 250 আর রাইট সাইডে আপনি আরো 250 ও যাবেন। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। Okay, let me get back to the laptop. Give me a second. I will be back. ওকে, একটু পরে একটা ক্লাস পারফরমেন্স দিব, রেডি থাকবেন। যাই হোক, এখন দেখেন আমাদের অনেকভাবে অ্যামপ্লিটিউড মডুলেশন করা যায়। আমরা ল্যাবে অ্যামপ্লিটিউড মডুলেশন দেখতেছিলাম, তো অনেকভাবে অ্যামপ্লিটিউড মডুলেশন করা যায়। আপাতত আমাদের টার্গেট হচ্ছে আমি এভাবে অ্যামপ্লিটিউড মডুলেশন করব। দেখেন এটা একটা ওয়ে আছে অ্যামপ্লিটিউড মডুলেশন করার। ওকে, ওয়েটা এরকম xt মাল্টিপ্লাইড বাই সিটি, যেখানে xt হচ্ছে আপনার ইনপুট অ্যানালগ সিগন্যাল অথবা মডুলেটিং সিগন্যাল, সিটি ইজ ইউর ক্যারিয়ার সিগন্যাল। ওকে, এইভাবে একটা ওয়ে থাকতে পারে ফ্রিকোয়েন্সি মডুলেশন, সরি অ্যামপ্লিটিউড মডুলেশন করার, এটা একটা ওয়ে হতে পারে। এখন আমার কথাটা হচ্ছে আমি যদি মডুলেশন করি ট্রান্সমিটিং সাইডে, বিষয়টা কি এরকম না? xt হচ্ছে আপনার ইনপুট অ্যানালগ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল, রাইট? অনেকটা এরকম সিনারিওটা, অনেকটা এরকম চিন্তা করেন। দেখেন এই যে এটা চিন্তা করেন সিনারিওটা, যে আপনার অ্যানালগ সিগন্যালটা 30 হার্টজ থেকে 40 হার্টজের মধ্যে আছে এবং চ্যানেল এই ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে না, এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট চ্যানেল সাপোর্ট করতে পারে না। সো আপনি এটাকে কনভার্ট করতে চাচ্ছেন অ্যামপ্লিটিউড মডুলেশন দিয়ে। তো xt ছিল ইনপুট সিগন্যাল, আর কনভার্সনের পরে আমি পেলাম হচ্ছে st। তো এখন আমাকে বলেন আমি কোনটা ট্রান্সমিট করব? ট্রান্সমিশন সাইডে থেকে যে ট্রান্সমিট করব চ্যানেলের থ্রু, কোনটাকে ট্রান্সমিট করব, xt নাকি st? কাকে ট্রান্সমিট করব চ্যানেলের থ্রু? st কে ট্রান্সমিট করব, কনভার্টেড সিগন্যালটা দেবে। তাহলে রিসিভার কাকে রিসিভ করবে, xt কে না st কে? st কে। বাট আমার ইন্টেন্ডেড সিগন্যাল কি ছিল? আমি যখন এই প্রজেক্টটা শুরু করলাম আমি কোন সিগন্যালটাকে আসলে ট্রান্সমিট করতে চাচ্ছিলাম? xt স্যার, xt। সো রিসিভারের সাইডে নিশ্চয়ই আপনার এখানে যে আপনি অ্যামপ্লিটিউড মডুলেশন করলেন ট্রান্সমিশন সাইডে, তাহলে রিসিভারের সাইডেও আপনার এটার একটা ইনভার্স মেথড অ্যাপ্লাই করতে হবে না, যেন আপনার xt আবার ব্যাক করে। কথাটা বুঝতে পারছেন? সো তাহলে আমাকে যেমন ট্রান্সমিটিং সাইডে মডুলেশন করতে হবে, একইভাবে আমাকে রিসিভিং সাইডে ডিমডুলেশনও করতে হবে। তো এই ওয়েতে মডুলেশন করলে, ইফ দ্য ওয়ে অফ মডুলেশন ইজ দিস ওয়ান, দেন ডিমডুলেশনের ফর্মুলাটা হচ্ছে এরকম। একই জিনিস, একই মডুলেটেড সিগন্যালটার সাথে আপনি মাল্টিপ্লাই করে দিবেন ক্যারিয়ার সিগন্যালটাকে আরেকবার, আর একটা 2 থাকবে সাথে, যেন অ্যামপ্লিটিউড কারেকশন হয়। বাট একটা প্রবলেম আছে, একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এরকম, দেখেন অরিজিনাল সিগন্যালটা খেয়াল করেন 30 থেকে 40 হার্টজের মধ্যে ছিল। ওকে, যে ইনফরমেশন দেওয়া আছে যে অরিজিনাল সিগন্যালটা 30 থেকে 40 হার্টজের মধ্যে আছে, তাহলে ব্যান্ডউইথ কত অরিজিনাল সিগন্যালের? 10 হার্টজ। আচ্ছা, এটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন করার জন্য আমি ক্যারিয়ার সিগন্যাল ইউজ করছি 100 হার্টজের। ওকে, 100 হার্টজের ক্যারিয়ার সিগন্যাল যদি ইউজ করি, তাহলে আফটার মডুলেশন রিকোয়ার্ড ব্যান্ডউইথ কত হবে? 20 হার্টজ। সেটার নতুন ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এত হবে না, 90 হার্টজ থেকে 110 হার্টজ। আচ্ছা, তো এটার সাথে তো আপনি মাল্টিপ্লাই করলেন ডিমডুলেশনের সময়, আবারও ক্যারিয়ার সিগন্যাল মাল্টিপ্লাই করলেন, রাইট? যেন আমি অরিজিনাল সিগন্যালটা রিকভার করতে পারি।
তো সমস্যাটা যেটা হবে দেখেন, এই মডুলেটেড সিগন্যালের সাথে বা কনভার্টেড সিগন্যালের সাথে যখন আমরা আবারও ক্যারিয়ার সিগন্যাল মাল্টিপ্লাই করব টু ডু দ্য ডিমodulation, বিষয়টা এরকম হবে। ওই 30 হার্জ থেকে 40 হার্জের অরিজিনাল সিগন্যালটা যেমন ব্যাক করবে, বা এক্সটি যেরকম ব্যাক করবে, এখানে এক্সটি লিখলাম, এক্সটি তো ব্যাক করবেই, তার সাথে কিছু গার্বেজ ভ্যালু থাকবে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে। ওয়ান মোর টাইম, 30 থেকে 40 হার্জ যেই রেঞ্জে আপনার অরিজিনাল সিগন্যালটা ছিল সেটা রিকভার করতে পারবো, সেটা ব্যাক করবে, সমস্যা নেই। বাট অ্যাডিশনালি তার সাথে আরো কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গার্বেজ ভ্যালু হিসেবে থাকবে। তো আমাদের কাজ হচ্ছে কি, এই পুরো সিগন্যালটাকে যেন আমি শুধু এক্সটি রিটার্ন পাই, এই কমপ্লিট সিগন্যালটাকে আমি একটা লো পাস ফিল্টারের থ্রু পাস করব। লো পাস ফিল্টারটার কাজ হচ্ছে সে শুধুমাত্র ওই যে 40 হার্জের ভিতরের জিনিসগুলোকে রেখে দিবে, আর বাকি যে অ্যাডিশনাল গার্বেজ ভ্যালু ছিল সেগুলোকে সে রিমুভ করে দিবে। ওকে, এটা হচ্ছে লো পাস ফিল্টারের কাজ। তাহলে এইটাই আমরা আজকে ল্যাবে দেখতে চাই। সো লেটস সি হাউ উই ক্যান ডু ইট। তাহলে আপাতত ইউজ করতে চাচ্ছি এই এক্সাম্পলটা, দেখেন। ইনপুট অ্যানালগ সিগন্যাল ট্রু সাইন 2π3t, আর ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে কোসাইন 2π100t, এটা ইউজ করতে চাই। সো লেটস সি কিভাবে করা যেতে পারে। লাইব্রেরিতে গেলাম, দেন ফ্রম সোর্সেস I am taking 2 sinusoids. আচ্ছা, দেন ফ্রম সিঙ্কের থেকে নিলাম স্কোপ ছবি আঁকার জন্য। দেন ফ্রম ম্যাথ অপারেশনস লেটস ব্রিং প্রোডাক্ট, মাল্টিপ্লাই করার জন্য নিয়ে আসলাম প্রোডাক্ট। প্রোডাক্ট স্কোপ থাকুক এখানে। আচ্ছা, দেখা যাচ্ছে হোপফুলি। তাহলে ফার্স্ট সাইন ওয়েভটা এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল বানাবো। তো দেখেন অ্যামপ্লিটিউড 2, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 ছিল, সো 2 ইন্টু পাই ইন্টু 3। কেন 2 ইন্টু পাই মাল্টিপ্লাই হয়ে বসলো ফ্রিকোয়েন্সির ঘরে? স্যার রেডিয়ান পার সেকেন্ডে দেওয়া এককটা। বিকজ এটা রেডিয়ান পার সেকেন্ডে। আচ্ছা, ফেজ 0ই থাকলো, স্যাম্পল টাইম বা স্যাম্পলিং ইন্টারভাল 1/20,000 ইউজ করতেছি। 1/20,000 ওকে করে দিলাম। এটা দেখি একটু রিকোয়ারমেন্টটা আবার দেখে আসি। ঠিক আছে, 2 sin 2π3t এটাই ক্রিয়েট করেছি। এখন সিটির জন্য বা ক্যারিয়ার সিগন্যালের জন্য cos 2π100t, cos 2π100t মাথায় রাখবেন। দেখি একটু, চলে গেলাম এই সাইন ওয়েভে, অ্যামপ্লিটিউড 1 ঠিক আছে, বায়াস 0 ঠিক আছে, ফ্রিকোয়েন্সি 100t, সো 2 ইন্টু পাই ইন্টু 100, তাহলে এটা 100 হার্জ হবে। আচ্ছা, স্যাম্পল টাইম 1/20,000। পেজের ঘরে কত বসবে? এটা কি ওয়েভ, সাইন ওয়েভ না কজ ওয়েভ? এই সেকেন্ড কম্পোনেন্টটা এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে তো সাইন ওয়েভ দেখতে পাচ্ছেন নাকি? এটা তো অরিজিনালি সাইন ওয়েভ। আমার দরকার হচ্ছে কোসাইন ওয়েভ। তাহলে আমি এখানে একটা π/2 রেডিয়ান যদি ফেজ ইউজ করি তাহলে আমার সাইনটা কোসাইন হয়ে যাবে না? জি স্যার। ওকে, তাহলে এটা ওকে করে দিই, ডান। সো লেটস কানেক্ট দিস।
কয়টা ছবি দেখতেছি স্কোপে? তিনটা। কি কি? দেখে আরেকবার চেক করি। দেখেন স্কোপে প্রথম ছবিটা দেখবো অরিজিনাল সিগন্যাল থেকে, ওকে। সেকেন্ড ছবিটা দেখবো হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের, আর থার্ড ছবিটা দেখবো হচ্ছে মডুলেশনের পরে কেমন হয়েছে দেখতে জিনিসটা। এই তিনটা ছবি দেখবো, ওকে। আপাতত 1 সেকেন্ডের জন্যই দেখি, এখানে 1 দেওয়া আছে। এই তিনটা ফিগার যে ওভারল্যাপ, এটাকে ঠিক করা যায় কিভাবে? একটা আরেকটার নিচে যদি দেখতে চাই, স্যার ভিউ থেকে লেআউট, লেআউট থেকে তিনটে। ভিউ থেকে লেআউটে যাব, সেখানে এই যে এটা চুজ করব, ওয়ান আন্ডার অ্যানাদার, এভাবে তিনটা যদি নিই, তবে সে আমাকে তিনটা সেপারেট ফিগার দেখাবে। এই যে ইনপুট অ্যানালগ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, ওকে। এখন আমি এটাকে ডিমডুলেশনও করতে চাই, অর্থাৎ এই যে মডুলেশনের পরে যে সিগন্যালটা বের হচ্ছে, এটা থেকে আমি আবার অরিজিনাল সিগন্যালটা রিকভার করতে চাই, ঠিক আছে। তো অরিজিনাল সিগন্যাল রিকভার করার জন্য দেখি সিস্টেমটা কি ছিল। দেখেন দেখা যাচ্ছে সিলেক্টেড অংশ নোটপ্যাডে। ইয়েস স্যার। কি মাল্টিপ্লাই করব তাহলে আমার মডুলেটেড সিগন্যালের সাথে? কি মাল্টিপ্লাই করতেছি? কি মাল্টিপ্লাই করব মডুলেটেড সিগন্যালের সাথে? ক্যারিয়ার সিগন্যাল দুইবার স্যার। ক্যারিয়ার সিগন্যাল দুইবার মাল্টিপ্লাই করব না, ক্যারিয়ার সিগন্যালের ডবল মাল্টিপ্লাই করব। দুইবার মাল্টিপ্লাই করা মানে তো CA স্কয়ার T হয়ে যাবে, তাহলে স্কয়ার হয়ে যাবে, তাই না? তো আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি। এই যে প্রোডাক্টের একটা মাথায় দিলাম, দেখেন ঠিক আছে না, মডুলেটেড সিগন্যাল। আরেক মাথায় দিলাম ক্যারিয়ার সিগন্যাল। আরেকটা কি মাল্টিপ্লাই করার কথা ছিল? আরেকটা 2 মাল্টিপ্লাই করতে হবে না? জি স্যার 2। তাহলে আমি আগে প্রোডাক্টের উপর ডবল ক্লিক করে, দেখেন প্রোডাক্টের উপর ডবল ক্লিক করে নাম্বার অফ ইনপুটস 2 এর জায়গাতে 3 করলাম, কারণ 2 যে মাল্টিপ্লাই করবো আরো একটা তো মাথা থাকতে হবে, তাহলে নাকি? বোঝা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, 2 যে মাল্টিপ্লাই করব, 2 হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার। তো কনস্ট্যান্ট নাম্বার আনার জন্য আমাকে যেতে হবে সোর্সেসে। সোর্সেস থেকে নিয়ে আসবো কনস্ট্যান্ট। দেখা যাচ্ছে কনস্ট্যান্ট শেয়ার হচ্ছে? ইয়েস স্যার। তাহলে এই যে একটা কনস্ট্যান্ট উঠায় নিয়ে আসলাম, প্লেস করলাম এখানে, কানেক্ট করে দিলাম কনস্ট্যান্টটাকেও। কনস্ট্যান্টের ভ্যালুটা কত দেখা যাচ্ছে? 1 দেওয়া। দরকার কত? দরকার 2। তাহলে ডবল ক্লিক করলাম, কনস্ট্যান্ট ভ্যালু 1 এর জায়গাতে 2 বসায় ওকে করে দিলাম, ডান। ওকে, তাহলে এই জায়গা থেকে যেটা বের হচ্ছে, এই যে এখান থেকে যেটা বের হচ্ছে, এটাই কি এই জিনিস না? রাইট? ইয়েস স্যার। ইয়েস। আচ্ছা, এখন এই জিনিসের মধ্যে কি থাকবে? এটা থাকবে, দেখেন যেটাকে রিকভার করতে চান, যাকে রিকভার করতে চান সেও থাকবে, বাট তার সাথে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে কিছু গার্বেজ ভ্যালু থাকবে। তো সেই কারণে আমাদেরকে এই পুরো জিনিসটাকে পাস করতে হবে একটা লো পাস ফিল্টারের থ্রু, যেন আমরা ওই গার্বেজ ভ্যালুগুলোকে অ্যাভয়েড করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে লো পাস ফিল্টার নিয়ে আসি। লো পাস ফিল্টার আনার জন্য যাবেন লাইব্রেরিতে, সার্চের ঘরে লিখবেন অ্যানালগ ফিল্টার, সার্চের উইন্ডোতে অ্যানালগ ফিল্টার লিখে এন্টার দিলেই
এই যে দেখেন অ্যানালগ ফিল্টার ডিজাইনের একটা ফিল্টার দেখাচ্ছে, তো এটা নিয়ে আসবেন। নিয়ে আসলাম, কানেক্ট করে দিলাম, ফিল্টারটা মডিফাই করি। কি কি লেখা আছে একটু দেখি। ডিজাইন মেথড বাটারওয়ার্থ চেঞ্জ করতে হবে না। ফিল্টার টাইপ লো পাস চেঞ্জ করার দরকার নেই। ফিল্টার অর্ডার 8 চেঞ্জ করার দরকার নেই। পাস ব্যান্ড এজ ফ্রিকোয়েন্সি, এই যে এই কাট অফটা চেঞ্জ করতেই হবে এটা। তো কাট অফটা কত বসাবো দেখি একটু। দেখেন এটা ছিল আমার অরিজিনাল সিগন্যাল। অরিজিনাল সিগন্যালে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত দেখা যাচ্ছে? অরিজিনাল সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হার্জ। তার মানে আমি যে লো পাস ফিল্টারটা ইউজ করব, লো পাস ফিল্টারের কাট অফ, লো পাস ফিল্টারের কাট অফ টেকনিক্যালি বা থিওরিটিক্যালিও হওয়া উচিত 3 হার্জ। ঠিক আছে, হওয়া উচিত 3 হার্জ। বিষয়টা অনেকটা এরকম, দেখি একটু। একটু থাকেন। দেখেন থিওরিটিক্যালি ইস্যুটা এমন, একটা লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি ডোমেন বিহেভিয়ার, এটা ফ্রিকোয়েন্সি ডোমেনের ছবি। সো আইডিয়ালি অথবা থিওরিটিক্যালি একটা লো পাস ফিল্টার এরকম হবে। ধরেন 50 হার্জে আমি কাট অফ রাখলাম। দেখেন লো পাস ফিল্টারটার কভারেজ এরিয়া 50 হার্জের নিচে না 50 হার্জের উপরে? কোথায়, কোন এরিয়াটা সে কভার করতে পারে? লো পাস ফিল্টার 50 হার্জের নিচের এরিয়া না উপরের এরিয়া? নিচে স্যার। 50 হার্জের নিচের এরিয়া। আমি উপর নিচ বলতে এই উপর এই নিচ বুঝাচ্ছি না। সে 50 হার্জ তার কাট অফ হওয়া মানে হচ্ছে থিওরিটিক্যালি চিন্তা করলে সে 10 হার্জ পাস করতে দিবে, 20 হার্জ পাস করতে দিবে, 35 হার্জ পাস করতে দিবে, কিন্তু 55 হার্জ পাস করতে দিবে না। সে 50 হার্জের উপরের কোনো কিছুকেই সে পাস করতে দিবে না, আর 50 হার্জের নিচে সব কিছুকে সে পাস করতে দিবে। বুঝে যাচ্ছে আমার কথা? তাহলে আমার হাতে এরকম একটা সিগন্যাল আছে, দেখেন মনে করেন এক্সাম্পল সিগন্যাল ইএক্স অফ টি, হোপফুলি দেখা যাচ্ছে। এরকম একটা সিগন্যাল হচ্ছে আমার হাতে 2 ইন্টু পাই ইন্টু 50 ইন্টু টি প্লাস কোসাইন 2 পাই ইন্টু 120 ইন্টু টি। এই সিগন্যালটা দেখেন, এই সিগন্যালটাকে যদি আমি এই ফিল্টারের থ্রু পাস করি এবং আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই সিগন্যাল থেকে শুধু এই কম্পোনেন্টটাকে নিতে চাই, দেখতে পাচ্ছেন ফার্স্ট কম্পোনেন্ট ফ্রিকোয়েন্সি কত? কত ফ্রিকোয়েন্সি? স্যার 50 স্যার 50 হার্জ। আমি শুধু এই কম্পোনেন্টটাকে পাস করতে দিতে চাই। আর সেকেন্ড যে কম্পোনেন্ট যেটার ফ্রিকোয়েন্সি 120 হার্জ, এটাকে ব্লক করে দিতে চাই। তাহলে এই সিগন্যালটাকে দেখেন তো এই লো পাস ফিল্টারের থ্রু পাঠালে কি কাজ হবে কিনা? এখানে যে লো পাস ফিল্টারটা আমি ইউজ করতেছি, জি স্যার। এটা ব্লক হয়ে যাবে না? ইয়েস স্যার।
হ্যাঁ, এখন সমস্যাটা হচ্ছে যে থিওরিটিক্যাল আপনি যে ছবিটা দেখতেছেন ফিল্টারের, আসলে ফিল্টার এভাবে বিহেভ করে না, ওর একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা যে কাট অফ ফ্রিকোয়েন্সি বলতেছি 50 হার্জ, দেখেন সেখানে কাট অফটা সাডেনলি হচ্ছে না, দেখতে পাচ্ছেন সে লোয়ার সব এরিয়া কভার করতেছে দেন 50 হার্জে হঠাৎ কাট অফ, 50 হার্জের উপরে আর কিছু সে সেন্ড করতেছে না, রাইট? ছবিটা দেখতে এরকম, কিন্তু ওর আইডিয়াল বিহেভিয়ারটা হচ্ছে এমন। দেখেন আইডিয়াল বিহেভিয়ারটা এমন হবে, সে 50 হার্জের নিচে সবকিছু তো কভার করবেই, অবশ্যই কভার করবে, তারপরে সে যত কাট অফের কাছে আসবে, সরি এইভাবে সে কাট অফটাতে ড্রপ করতে, দেখেন কিছুটা এইভাবে আর কি। রেড যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ফিল্টারের বিহেভিয়ার হবে, আর ব্ল্যাক যে লাইনটা দেখতে পাচ্ছেন যেটা দেখতে একদম রেক্টেঙ্গেলের মতো দেখতে কিছুটা, সেটা হচ্ছে থিওরিটিক্যালি ফিল্টারটার বিহেভিয়ার কেমন হওয়া উচিত ছিল। তাহলে এখন আমাকে বলেন, এই সিগন্যাল থেকে আমি যদি আসলে শুধুমাত্র এই প্রথমটাকে পাইতে চাই আর সেকেন্ডটাকে যদি ডিলিট করে দিতে চাই, ব্লক করে দিতে চাই, তাহলে কি এই ফিল্টারটা আসলে কাজ করবে, এই লো পাস ফিল্টারটা? আমার আসলে লো পাস ফিল্টারটার কাট অফ 50 হার্জ সেট না করে আরেকটু বড় সেট করা উচিত না? বুঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি? তাহলে দেখা যাবে যে হ্যাঁ, সে 50 হার্জ পর্যন্ত ভালো মতো সাপোর্ট করতে পারছে, যে 50 হার্জের ভিতরে ওই 50 হার্জের কম্পোনেন্টটাও সে কারেক্টলি পাস করতে দিচ্ছে আর উপরেরটাকে সে ব্লক করে ফেলছে। সো এই কারণেই দেখেন, যদিও আমার ইনপুট অ্যানালগ সিগন্যালটাতে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ছিল 3 হার্জ, সেই হিসেবে লো পাস ফিল্টারের কাট অফও হওয়া উচিত ছিল 3 হার্জ, বা রেডিয়ান পার সেকেন্ডে চিন্তা করলে 2 ইন্টু পাই ইন্টু 3, রাইট? এটা হচ্ছে হওয়া উচিত, দেখেন। বাট আমরা ইউজ করব কি, আর একটু বড় না ছোট? বড় স্যার। We will use maybe এত ইউজ করলাম হয়তো 5 হার্জ, একটু বাউন্ডারি রাখলাম আর কি, একটু মার্জিন রাখলাম। ওকে, তাহলে এটাই, আর কিছু না। চলে যাই ছবিতে, এই যে ফিল্টার ডিজাইন করতেছিলাম। সো বাটারওয়ার্থ চেঞ্জ করতে হবে না, লো পাস চেঞ্জ করতে হবে না, অর্ডার চেঞ্জ করতে হবে না, কাট অফ ফ্রিকোয়েন্সিটা 2 ইন্টু পাই ইন্টু 5 বসালাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে, আবার একটা ছবি দেখতে চাই, একটা স্কোপ নিয়ে আসি, সিঙ্কসে গিয়ে স্কোপ, দুইটা পোর্ট রাখতেছি, সিগন্যাল এন্ড পোর্টস এর ইনপুট পোর্টস 2, তার মধ্যে একটা ছবি দেখবো হচ্ছে অরিজিনাল সিগন্যালের চেহারা, আর আরেকটা ছবি দেখতে চাই হচ্ছে রিকভার্ড সিগন্যালের চেহারা। ওকে, মেবি 3 সেকেন্ডের জন্য ছবিটা দেখি। তাহলে এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল উপরেরটা, আর নিচেরটা হচ্ছে রিকভার্ড সিগন্যাল। সো দুইটা সিগন্যালের অ্যাম্প্লিটিউড ওয়াইজ ঠিকই আছে, ফ্রিকোয়েন্সি ওয়াইজও সেম, দুইটা ফেজে হয়তো একটু শিফটেড অবস্থা আছে। তো ফেজ শিফট পাওয়াটা অত বড় সমস্যা না, এটা ইজিলি সলভ করা যায়। সো সেটা আমাদের জন্য কোনো ইস্যু হবে না আর কি, অ্যাজ লং অ্যাজ আমরা একই ফ্রিকোয়েন্সি আর একই অ্যাম্প্লিটিউডের সিগন্যাল মোটামুটি রিকভার করতে পারতেছি। আর ফিল্টার হচ্ছে শুরুতে অ্যাক্টিভেশন একটা সময় লাগে, যে কারণে শুরুতে দেখা যাবে এখানে একটা ফেজ শিফট ইন্ট্রোডিউস হবে আর এখানে একটু ডিফর্মিটি দেখা যাবে, তো এটাও কোনো বড় সমস্যা না। ওকে, সো এই লো পাস ফিল্টার দিয়েও কাজ হবে। ঠিক আছে, তাহলে এই মডেল দিয়ে আমরা মডুলেশনও করতে পারবো, ডিমডুলেশনও করতে পারবো। এখানে কোথায় মডুলেশন হচ্ছে আর কোথায় ডিমডুলেশন হচ্ছে? প্রোডাক্ট 1 এটা কি কাজে ইউজ হয়েছে? স্যার মডুলেশন। প্রোডাক্ট 1 এইখানে দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট 1 কোথায়? ডিমডুলেশন। এটা ডিমডুলেশন। আর শুধু প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে মডুলেশনের কাজে ইউজ হচ্ছে, রাইট?
আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে এটা দেখেন, ক্লাস টাস্ক হচ্ছে এই একই কাজ করবে। দেখা যাচ্ছে ইনপুট সিগন্যাল লেফট সাইডে কত এক্সটি ইউজ করবেন, কত সিটি ইউজ করবেন। Yes, sir. ইয়েস স্যার। ডান রাইট সাইডে ব্লক ডায়াগ্রামটা দেখা যাচ্ছে হোপফুলি, যেটা আমরা ইউজ করেছি, তাই না? তো এরকম একটা ব্লক ডায়াগ্রাম ইউজ করে এই অ্যানালগ সিগন্যালটাকে মডুলেশন করবেন এবং ডিমডুলেশন করবেন। ঠিক আছে, মডুলেশন করবেন, ডিমডুলেশন করবেন, দেন মডুলেশন করার পরে ডিমডুলেশন করার পরে এখন এই ক্লাস টাস্কের জন্য জাস্ট একটা ছবি মিটিং থ্রেডে রিপ্লাই হিসেবে দিবেন। ছবিটা হচ্ছে এই স্কোপের ছবিটা। কনস্ট্যান্ট 2 থাকবে স্যার। হ্যাঁ, ওই কনস্ট্যান্ট 2, এই কনস্ট্যান্টে কোনো চেঞ্জ নেই, এটা ফর্মুলাতেই 2। ঠিক আছে, যাই হোক, একটা ছবি মিটিং থ্রেডে অ্যান্সার হিসেবে সাবমিট করবেন। এখন সেটা হচ্ছে এই যে ফাইনাল স্কোপটার ছবি দেখা যাচ্ছে। ফাইনাল স্কোপটা এখানে কয়টা ছবি থাকে ফাইনাল স্কোপে? 2টা। অরিজিনাল সিগন্যাল আর একটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল আর একটা হচ্ছে রিকভার্ড সিগন্যাল। তো অরিজিনাল সিগন্যাল আর রিকভার্ড সিগন্যালের অবশ্যই শেপ সেম হওয়ার কথা। অরিজিনাল সিগন্যাল আর রিকভার্ড সিগন্যালের শেপ অবশ্যই সেম হবে, ফ্রিকোয়েন্সি অবশ্যই সেম হবে, এবং এরকম একটা আরেকটার নিচেই দেখা যাবে। আর এই স্ক্রিনশটটা যখন জমা দিবেন অবশ্যই ফুল পিসি স্ক্রিনশট হবে, ফুল মনিটরের স্ক্রিনশট হবে, আর নোটপ্যাডে আপনার আইডিটা দেখা যাবে এর আগের দিনের মতো। দেখি একটু, এই যে কোন একটা কর্নারে নোটপ্যাডটা রেখে যত আপনার আইডি হয়, মেবি এটা আপনার আইডি, এই আইডিটা দেখা যেতে হবে। তো একটা স্ক্রিনশট সাবমিশন হবে, জাস্ট একটা। সেই স্ক্রিনশটে অরিজিনাল সিগন্যাল থাকবে উপরে, রিকভার্ড সিগন্যালটা থাকবে নিচে, আর সাথে আপনার আইডিটা থাকবে। এটা সাবমিট করবেন। কোনো কোয়েশ্চেন, কনফিউশন, কি সাবমিট করতে হবে? আচ্ছা, সাবমিশনের জন্য টাইম এখন বাজে হচ্ছে 12টা 27। এটা যেহেতু 12:27, তাহলে আপনারা সাবমিশন করে দেবেন হচ্ছে 12:50-র মধ্যে। 12টা 50-এর মধ্যেই সাবমিশনটা আসতে হবে। ওকে, স্যার এখানে এনি কাট অফ কোশ্চেন? সিগন্যালটা স্যার কত ইউজ করব? বুঝে দেখেন, ওটা বুঝে দেখেন কত ইউজ করতে পারেন। 9 ইউজ করব স্যার। হ্যাঁ, 3 সেকেন্ডের জন্য দেখাবো স্যার, ঠিক আছে? 3 সেকেন্ডের জন্য দেখাইলেই চলবে, এখানে 3 ইউজ করলেই হবে। ওকে, বেস্ট অফ লাক।
ওকে, 3টা ফিগার সাবমিট করবেন। ফিগার 3টা কি কি? একটা ফিগার আসবে হচ্ছে ব্লক ডায়াগ্রামের, এবং একটা ফিগার আসবে হচ্ছে এই ফার্স্ট স্কোপ থেকে। ওকে, আর একটা ফিগার আসবে হচ্ছে সেকেন্ড স্কোপ থেকে। টোটাল 3টা ফিগার। ওয়ান মোর টাইম, 3টা ফিগার, একটা হবে ব্লক ডায়াগ্রাম, একটা হচ্ছে ফার্স্ট স্কোপ, আর একটা হচ্ছে সেকেন্ড স্কোপ। এবং 3টা ফিগারের সবগুলো ফিগারের স্ক্রিনশট জমা দিবেন হচ্ছে ফুল পিসি স্ক্রিনশট, মাস্ট কমপ্লিট পিসির স্ক্রিনশট হবে। আর প্রতিটা স্ক্রিনশটে আপনার আইডিটা দেখা যেতে হবে। এই আইডিটা যেন ইনক্লুডেড হয় স্ক্রিনশটে। সেটা আপনার নোটপ্যাড দিয়ে হোক বা আপনি অন্য কোনো ওয়েতেও যদি এখানে পাশে আইডিটা দেখাতে পারেন তাহলে চলবে। নোটপ্যাডই তো ইজি, পিসিতে যদি ইউজ করেন। ম্যাকে কি থাকে আমি জানি না, ম্যাকে কি নোটপ্যাড থাকে কিনা। ম্যাকে হয়তো নোটপ্যাডের অন্য কোনো অল্টারনেটিভ থাকতে পারে, তো সেটা দিয়ে করলেও চলবে, সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ আইডিটা দেখা যাচ্ছে। এই স্ক্রিনশটে আইডিটাও ইনক্লুডেড থাকতে হবে এবং ফুল পিসি স্ক্রিনশট হতে হবে, মাস্ট। ওকে, তাহলে এটা ল্যাব রিপোর্টে হোপফুলি কোনো প্রবলেম হবে না, খুবই সহজ কাজ। ক্লাসে যেটা দেখালাম এই টাইপেরই কাজ, জাস্ট 2টা সিগন্যাল একসাথে আর কি, 2টা সিগন্যাল এইভাবে আছে। ওকে, সো সাবমিট করি স্যার, আমার হ্যাং করে দেন। করতেছিল স্যার। হ্যাঁ করেন করেন করেন, সাবমিট করেন, এখন করেন। আচ্ছা দেখেন, তো এইখানে আর এই ল্যাব নিয়ে যেহেতু আর কথা বলার কিছু নাই এবং নতুন ল্যাব শুরু করার মতো আসলে সময় নেই, সো একটু থিওরি নিয়ে, আমাদের যেহেতু সময় কম, মেকআপ ক্লাস দিয়েও আসলে সবকিছু কভার করার মতো অবস্থা হবে না, সো আমরা একটু থিওরি নিয়ে কথা একটু আগে রাখতে চাই। স্যার এটা কি ল্যাব ম্যানুয়াল 7 স্যার? না, এটা ল্যাব ম্যানুয়াল 6। ওকে স্যার ল্যাব 6 কি পারফরম্যান্স ডে আজকেরটা হবে না আগের দিনের? কিসের ডেট? স্যার ল্যাব পারফরম্যান্সের। ল্যাব পারফরম্যান্স ডেট আজকেরটা দিলেই চলবে। ওকে স্যার। আচ্ছা, এটার জন্য যে ল্যাব রিপোর্ট ক্রিয়েট করবেন সেটা ফাইলের নাম কি হবে? আপনাদের কি কোনো গ্রুপ আছে, কোনো মেসেঞ্জার গ্রুপ বা সামথিং কমপ্লিট সেকশনের? নিজেদের গ্রুপ আছে না, স্টুডেন্ট গ্রুপ? নাকি গোপন বলা যাবে না যে আছে? আচ্ছা, যদি থাকে, কথাটা হচ্ছে যদি আপনাদের গ্রুপ থাকে তাহলে গ্রুপে এই কথাটা অবশ্যই নিজেদের মধ্যে এই জিনিসটা অবশ্যই শিওর করবেন। ফ্রেন্ডদেরকে যদি হেল্প করার ইচ্ছা থাকে এই হেল্পটা করবেন, সেটা হচ্ছে যে ফাইল সাবমিশনের যে গাইডলাইনটা, এই পোস্টটা যেন চেক করে। ওকে, ফাইলটা যে পিডিএফ হিসেবে সাবমিট করতে হবে সব ফাইল, এবং ফাইলের নেমটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এই ল্যাব রিপোর্টের জন্য যে ফাইলটা সাবমিট করবেন সেটার নাম অবশ্যই কি হওয়া উচিত? ল্যাব রিপোর্ট 6.pdf, রাইট? এটা হওয়া উচিত আপনার ফাইল নেম। ওকে, আচ্ছা মুভিং অন, দেখি একটু থিওরিটিক্যাল আলোচনায় আমরা কত দূর পর্যন্ত এসেছি। ওকে, মাল্টিপ্লেক্সিং এই টপিক থেকে শুরু করতে চাই, স্লাইড নাম্বার 70। একটু সময় দিবেন, আমি একটু ট্যাব থেকে জয়েন করবো, গিভ মি আ সেকেন্ড।